ওয়ার্ল্ড ম্যাপের এই লেকচার সিরিজে ইউরোপের একটা দেশ ইউকে বা ইউনাইটেড কিংডম সম্পর্কে আজকে দেখব। ইংল্যান্ড, ব্রিটেন আর ইউনাইটেড কিংডম এই তিনটে নাম নিয়ে অনেকের ভেতরে একটা কনফিউশন থাকে, সেই ব্যাপারটা প্রথমে ক্লিয়ার করি। এইটা হলো ইউরোপ মহাদেশ। এর পশ্চিম দিকে এইখানে রয়েছে ব্রিটিশ আইলস আইল্যান্ড। এইখানে হয়তো দেখা যাবে না, আমি এইখানে একটু বড় করে আঁকার চেষ্টা করি। এই যে খানিকটা এইরকম, এইখানে একটা আইল্যান্ড রয়েছে, এটাকে বলা হয় আয়ারল্যান্ড। এই আইল্যান্ডটাকে বলা হয় আয়ারল্যান্ড, আর এই আইল্যান্ডটাকে বলা হয় ব্রিটেন আইল্যান্ড। আয়ারল্যান্ড আর ব্রিটেন আইল্যান্ড, এই দুটো আইল্যান্ডকে একসাথে বলা হয় ব্রিটিশ আইলস। এবার এই আয়ারল্যান্ডের ভেতরে দুটো দেশ রয়েছে। উপরের দেশ বা উত্তরের দেশটাকে বলা হয় নর্দার্ন আয়ারল্যান্ড বা উত্তর আয়ারল্যান্ড, আর নিচের দেশটাকে বলা হয় রিপাবলিক অফ আয়ারল্যান্ড। নর্থ আয়ারল্যান্ড আর রিপাবলিক অফ আয়ারল্যান্ড। আর এই ব্রিটেন আইল্যান্ডের ভেতরে তিনটে দেশ রয়েছে। একদম ওপরে রয়েছে স্কটল্যান্ড, নিচে এখানে হলো ইংল্যান্ড আর এইটুকু জায়গাতে হচ্ছে ওয়েলস। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, এখানে নর্থ আয়ারল্যান্ড আর এখানে হলো রিপাবলিক অফ আয়ারল্যান্ড। এই পাঁচটা দেশ এইটুকু জায়গার ভেতর রয়েছে। এবার যেমনটা বললাম যে এই পুরো আইল্যান্ডটার নাম হলো ব্রিটেন আইল্যান্ড, পলিটিক্যালি এটার নাম হলো ব্রিটেন আইল্যান্ড, কিন্তু জিওগ্রাফিক্যালি এই আইল্যান্ডটাকে বলা হয় গ্রেট ব্রিটেন। আর এই গ্রেট ব্রিটেনের সাথে এই নর্দার্ন আয়ারল্যান্ড, এই পুরো এরিয়াটাকে বলা হয় ইউনাইটেড কিংডম। গ্রেট ব্রিটেন এই আইল্যান্ডের সাথে যদি আমি নর্থ আয়ারল্যান্ড এই এরিয়াটাকে জুড়ে দিই, তাহলে এই পুরো এরিয়া, এই চারটে দেশকে একসাথে নিয়ে বলা হয় ইউনাইটেড কিংডম, বা এর পুরো নাম হলো ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। আর এর ভেতরে একটা সাগর রয়েছে। এই যে আয়ারল্যান্ড আর ব্রিটেন এই দুটো আইল্যান্ডের ভেতরে যে সাগর, এই সাগরটার নাম হচ্ছে আইরিশ সাগর বা আইরিশ সি। আমাদের ভারতের ক্ষেত্রে ভারত আর শ্রীলঙ্কা যেরকম পক প্রণালী দিয়ে কানেক্টেড, সেই রকমই এই আয়ারল্যান্ড এই আইল্যান্ডটা এই ব্রিটেন আইল্যান্ডের সাথে দুটো স্ট্রেট বা প্রণালী দিয়ে কানেক্টেড। উপরে এই জায়গাতে রয়েছে নর্থ চ্যানেল বা নর্থ স্ট্রেট। আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড এই দুটোর মাঝখানে রয়েছে নর্থ চ্যানেল, আর এখানে নিচে রিপাবলিক অফ আয়ারল্যান্ড আর ইংল্যান্ড এই দুটোর মাঝখানে রয়েছে সেন্ট জর্জ চ্যানেল। নর্থ চ্যানেল, সেন্ট জর্জ চ্যানেল, আর মাঝখানে রয়েছে আইরিশ সি। এবার এই যে বললাম এই পুরো আইল্যান্ড, এই দুটো আইল্যান্ড আর এর পাশে আরো ছোট ছোট প্রচুর আইল্যান্ড রয়েছে, এই সবগুলোকে একসাথে বলা হয় ব্রিটিশ আইলস। এটা এই পাশে ইউরোপের মেইনল্যান্ড থেকে আলাদা। ইউরোপের এই পাশে এইখানে রয়েছে নেদারল্যান্ড, এইখানে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ড, বেলজিয়াম, আর এইখানে রয়েছে ফ্রান্স। নিচে রয়েছে ফ্রান্স দক্ষিণে। এই ব্রিটিশ আইলস ফ্রান্সের সাথে আলাদা হয়ে যায় এখানেও একটা চ্যানেল দিয়ে বা স্ট্রেট দিয়ে, যেটাকে বলা হয় ডোভার স্ট্রেট। আর ডোভার স্ট্রেটের পরে এই জায়গাটাতে রয়েছে ইংলিশ চ্যানেল। ইংল্যান্ড আর ফ্রান্সের ভেতর এই জায়গাটাতে রয়েছে ইংলিশ চ্যানেল। তো এই হচ্ছে এই জায়গার জিওগ্রাফি। এবার এর ভেতরে এক এক করে আসি। যেমন বললাম যে ইউকে মানে কি, এখানে চারটে দেশ বা আগে চারটে সাম্রাজ্য ছিল, এই চারটে সাম্রাজ্যকে একসাথে বলা হয় ইউকে বা ইউনাইটেড কিংডম। এখানে চারটে আলাদা আলাদা এরিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস আর নর্থ আয়ারল্যান্ড। এই চারটে এরিয়ার বা চারটে দেশের আলাদা আলাদা রাজধানীও আছে। যেমন ইংল্যান্ডের রাজধানী হলো লন্ডন, স্কটল্যান্ডের রাজধানী এলিনবার্গ, আর ওয়েলসের রাজধানী হলো কার্ডিফ। লন্ডন, এলিনবার্গ আর কার্ডিফ। আর এই যে এই পাশে বললাম নর্থ আয়ারল্যান্ড, এই নর্থ আয়ারল্যান্ডের রাজধানী হলো বেলফাস্ট। এবার এই চারটে দেশের আলাদা আলাদা রাজধানী থাকলেও এই চারটে দেশকে যেহেতু একসাথে বলা হয় ইউনাইটেড কিংডম, এই ইউনাইটেড কিংডমের একটা কমন রাজধানী, সেটা হলো লন্ডন। এবার এই যে চারটে এরিয়া বললাম, এই চারটে এরিয়া 1707 খ্রিস্টাব্দে গিয়ে ইউনাইটেড হয়ে যায়। কিভাবে কি হয় সেটা আমরা একটু পরে আসছি। এই ইংল্যান্ড বা ইউকে বা স্কটল্যান্ড এইগুলো সম্পর্কে কিছু ফ্যাক্ট আছে, সেগুলো প্রথমে একটু বলে দিই। এই চারটে এরিয়ার ভেতর সব থেকে ডেভেলপড হলো ইংল্যান্ড। এই যে এইখানে হলো ইংল্যান্ড। বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্ম হয় ইংল্যান্ড থেকে। পুরো বিশ্বের 52টা দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো এই ইংলিশ। ইংল্যান্ডের পপুলার একটা নদী হলো থেমস। ইংল্যান্ড ও ইউনাইটেড কিংডমের রাজধানী লন্ডন এই থেমস নদীর পাশে অবস্থিত। একটা খুব পপুলার স্ট্রাকচার রয়েছে বিগ বেন ঘড়ি। এটাকে ক্লক টাওয়ার বা এলিজাবেথ টাওয়ারও বলা হয়। এটা রয়েছে লন্ডনে। তবে বিগ বেন বা গ্রেট বেল এই শব্দটা সেই ঘড়ির ভেতরে থাকা বেল বা ঘন্টা থেকে। আমাদের কলকাতাতেও এই বিগ বেনের একটা রেপ্লিকা রয়েছে লেক টাউনে। আমাদের এখানে গ্রামগঞ্জের দিকে শেয়াল দেখা যায়, কিন্তু লন্ডনে দেখা যায় যে ওপেন রাস্তায় শেয়াল ঘোরাঘুরি করে। এছাড়া ইংল্যান্ডের আরেকটা পপুলার শহর হলো বার্মিংহাম। ইউকের রাজা বা রানীর বাসভবন রয়েছে এই বার্মিংহাম। বর্তমানে ইউকের রাজা হলেন কিং চার্লস তৃতীয়। এছাড়া ইংল্যান্ড সম্পর্কে আরো বলে, ইংল্যান্ডে দুটো ফেমাস ইউনিভার্সিটি রয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি আর কেমব্রিজ ইউনিভার্সিটি।
ইংল্যান্ডের একটা শহর আছে ম্যানচেস্টার, যেটা টেক্সটাইলের জন্য ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস। এই জন্যই ভারতের ভেতর টেক্সটাইলের জন্য ফেমাস জায়গাকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। তো ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় গুজরাটের আহমেদাবাদকে। তবে ম্যানচেস্টার অফ নর্থ, সাউথ আর ইস্টও বিভিন্ন শহরকে বলা হয়। যেমন ম্যানচেস্টার অফ নর্থ বলা হয় কানপুরকে, ম্যানচেস্টার অফ সাউথ বলা হয় কোয়েম্বাটুরকে, আর ম্যানচেস্টার অফ ইস্ট বলা হয় মুর্শিদাবাদকে। ইংল্যান্ডে আরেকটা শহর আছে লিভারপুল। 1830 খ্রিস্টাব্দে প্রথমবার যে দুটো শহরকে ট্রেনের মাধ্যমে কানেক্ট করা হয়েছিল সেগুলো হলো ম্যানচেস্টার আর লিভারপুল। আমরা খুব পপুলার একজন অ্যাক্টরের নাম জানি, রোয়ান অ্যাটকিনসন, যিনি মিস্টার বিন নামে পরিচিত। তিনি হলেন এই ইংল্যান্ডের সিটিজেন। এবার ইংল্যান্ডের উত্তরে আছে বললাম স্কটল্যান্ড। স্কটল্যান্ডের একজন ব্যক্তি ছিলেন অ্যালন অক্টেভিয়ান হিউম বা A.O. হিউম, যার দ্বারা ভারতে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। কোথায়? মুম্বাইতে। মুম্বাইতে A.O. হিউমের দ্বারা 1885 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। কলকাতাতে একটা কলেজ রয়েছে, স্কটিশ চার্চ কলেজ। ইনিশিয়ালি এই কলেজটা একটা খ্রিস্টান মিশনারি ছিল। স্কটল্যান্ডের একজন ব্যক্তি ছিল আলেকজান্ডার ডাফ। আলেকজান্ডার ডাফ ওই মিশনারি বা চার্চটা তৈরি করেন। পরবর্তীকালে এই মিশনারির নাম হয়ে যায় স্কটিশ চার্চ কলেজ। স্কটল্যান্ডের রাজধানী হলো এলিনবার্গ। এছাড়া আরেকটা পপুলার শহর হলো গ্লাসগো। গ্লাসগো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য ফেমাস। ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। আর কলকাতাতে একটা স্থাপত্য রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ইংল্যান্ডের রানী ছিল ভিক্টোরিয়া। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মরণে কলকাতাতে তৈরি করা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। ইউকে, বিশেষ করে ইংল্যান্ড, টুরিস্ট বা পর্যটনের জন্য খুব ফেমাস। এখানকার কিছু ফেমাস টুরিস্ট স্পট হলো লন্ডন শহরটা নিজেই একটা টুরিস্ট স্পট। এছাড়া রয়েছে স্টোনহেঞ্জ, ইয়র্ক মিনস্টার, উইন্ডসোর ক্যাসেল, ইডেনবার্গ ক্যাসেল, টাওয়ার অফ লন্ডন বা ম্যাজেস্টিস রয়্যাল প্যালেস। এইসব ইন্টারন্যাশনাল একটা টেনিস টুর্নামেন্ট হয়, উইম্বলডন টেনিস, সেটাও হয় লন্ডনে। ইউনাইটেড কিংডমের ভেতর এই যে চারটে দেশ রয়েছে, যেমন ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্থ আয়ারল্যান্ড, এই চারটে দেশের আলাদা আলাদা প্রশাসনিক প্রধান রয়েছে। তবে এই চারটে দেশের অর্থাৎ ইউনাইটেড কিংডমের একজন প্রধান ও প্রধানমন্ত্রী রয়েছেন। ভারতের ক্ষেত্রে যেরকম দেশের প্রধান হলেন রাষ্ট্রপতি এবং তার নিচে থাকেন প্রধানমন্ত্রী, এবং এই দুটো পোস্টেই ভারতে ইলেকশন হয়। তবে ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে রাজা বা প্রধান, সেই পোস্টটা হয় মোনার্কি পোস্ট, মানে বংশ পরম্পরায় হয়ে আসে। আর প্রশাসনিক প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী যে পোস্ট, সেটাতে ইলেকশন হয়। ইউনাইটেড কিংডমের বর্তমান রাজা রয়েছেন কিং চার্লস তৃতীয়, আর প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। এবার এই যে চারটে দেশ, এই চারটে দেশ কখন কখন একসাথে চলে এলো সেটা খুব সংক্ষেপে একটুখানি বলি। এই যে চারটে এরিয়া, এই চারটে এরিয়াতে আলাদা আলাদা চারটে সাম্রাজ্য ছিল, যেমন কিংডম অফ ইংল্যান্ড, কিংডম অফ স্কটল্যান্ড, কিংডম অফ ওয়েলস, আর এই পুরোটা জায়গায় ছিল কিংডম অফ আয়ারল্যান্ড। 1283 খ্রিস্টাব্দে গিয়ে এই কিংডম অফ ইংল্যান্ড এই ওয়েলসকে দখল করে নেয়। তবে ওয়েলস ইংল্যান্ডের আন্ডারে থাকলেও ওয়েলস নিজের মতন করে শাসন করত, ইংল্যান্ডের ডাইরেক্ট প্রভাবে পড়েনি। পরবর্তীকালে 1535 খ্রিস্টাব্দে গিয়ে লজ অফ ওয়েলস অ্যাক্ট, এই আইনের দরুন ওয়েলস পুরোপুরি ইংল্যান্ডের আন্ডারে চলে আসে। আর এর কিছুদিন আগে ইংল্যান্ড আর স্কটল্যান্ড এই দুটো এক হয়ে যায়। 1500 খ্রিস্টাব্দের সময় এই ইংল্যান্ডের রাজা ছিল হেনরি সপ্তম বা হেনরি 7, আর স্কটল্যান্ডের রাজা ছিল জেমস 4। বিভিন্ন সময়ে এই দুই দেশের ভেতর যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, কিন্তু 1502 খ্রিস্টাব্দে ইংল্যান্ড আর স্কটল্যান্ডের ভেতর একটা শান্তি স্থাপন হয় এবং একটা ট্রিটি হয়, ট্রিটি অফ পারপেচুয়াল পিস। এবং এই ট্রিটির পর পরের বছর 1503 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা হেনরি 7 তার মেয়ের সাথে স্কটল্যান্ডের রাজা জেমস 4 তার বিয়ে হয়। যদিও এরপর 1513 খ্রিস্টাব্দে গিয়ে আবারও ইংল্যান্ড আর স্কটল্যান্ডের ভেতর ছোটখাটো একটা ঝামেলা তৈরি হয়ে যায়। তবে সেই ঝামেলা তখন আর খুব বেশি বড় আকার ধারণ করেনি। নর্মালি এরপর টুকটাক ঝামেলা সহ এই দুটো সাম্রাজ্য চলতে থাকে। এইভাবে চলতে চলতে 1600 খ্রিস্টাব্দের দিকে এই স্কটল্যান্ডের রাজা হয় জেমস 6, আর সেই সময় ইংল্যান্ডের রানী ছিল এলিজাবেথ। এখন এলিজাবেথের কোনো উত্তরাধিকারী ছিল না, সেই জন্য এই ইংল্যান্ডের শাসনভার স্কটল্যান্ডের রাজা ওই জেমস 6 তার হাতে তুলে দেন। এই ঘটনাটা ঘটে 1603 খ্রিস্টাব্দে, আর এই ঘটনাটাকে বলা হয় ইউনিয়ন অফ ক্রাউন্স। এবার তাহলে স্কটল্যান্ড আর ইংল্যান্ড তো এক হয়েই গেল, আর আগে ওয়েলসকে ইংল্যান্ড দখল করেই নিয়েছিল। ফলে এরপর বেশ কিছুটা সময় পরে গিয়ে 1707 খ্রিস্টাব্দে এই তিনটে দেশের ভেতর একটা এগ্রিমেন্ট হয় এবং এই তিনটে দেশ একটা ইউনিয়ন হিসাবে মেনে নেয়, এবং এটা একটা আইনের মাধ্যমে সম্পন্ন হয় যেটাকে বলা হয় অ্যাক্ট অফ ইউনিয়ন।
এবার ভারতে যেরকম অ্যাংলো ফ্রেঞ্চ যুদ্ধের পরিণতি হিসাবে অঙ্গ কর্ণাটক যুদ্ধ হয়, সেই রকমই অ্যাংলো ফ্রেঞ্চ যুদ্ধের প্রভাব এই আয়ারল্যান্ডের উপরেও পড়েছিল, মানে কিংডম অফ আয়ারল্যান্ডে। আর সেই সময় এই ইংল্যান্ড বা ব্রিটেনের একটা ভয় ছিল যে এই আয়ারল্যান্ড এটা ফ্রান্সের আন্ডারে হয়তো চলে যাবে, আর সেই জন্যই ব্রিটেন ওই আয়ারল্যান্ড দখল করার কথা ভাবে এবং আলটিমেটলি 1801 খ্রিস্টাব্দে গিয়ে ইংল্যান্ড ওই আয়ারল্যান্ডকে দখল করে নেয়। এবার দিন যেতে যেতে আয়ারল্যান্ডের লোকজন ব্রিটেনের আন্ডারে না থেকে নিজেরা স্বাধীন হয়ে যাওয়ার জন্য আন্দোলন করতে থাকে, যেটাকে বলা হয় আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তবে আয়ারল্যান্ডে প্রচুর মানুষ এরকম ছিল যারা ব্রিটেনকে সাপোর্ট করত, মানে তারা ব্রিটেনের আন্ডারেই থাকতে চাইতো। তারা ধীরে ধীরে এই আয়ারল্যান্ডের উত্তরের দিকে চলে আসে। যে সমস্ত লোকজন ব্রিটেনের সাপোর্টে ছিল তারা ধীরে ধীরে আয়ারল্যান্ডের পুরো এরিয়া থেকে উত্তরের দিকে শিফট হয়ে যায়। এরপর এই আয়ারল্যান্ড স্বাধীন হয়ে যায় এবং নাম হয়ে যায় রিপাবলিক অফ আয়ারল্যান্ড। আর যে সমস্ত লোকজন এই ব্রিটেনের আন্ডারে থাকতে চাইতো তারা আয়ারল্যান্ডের উত্তরে একটা আলাদা এরিয়াতে থাকতো এবং 1921 খ্রিস্টাব্দে গিয়ে এই এরিয়া এই ব্রিটেন বা ইউকের আন্ডারে চলে আসে, আর ওই এরিয়াটাকেই বলা হতো নর্দার্ন আয়ারল্যান্ড। তো 1921 খ্রিস্টাব্দে গিয়ে পুরো এই চারটে দেশ একসাথে হয়ে যায়। এবার এই আয়ারল্যান্ড বা রিপাবলিক অফ আয়ারল্যান্ড সম্পর্কে দু একটা কথা আছে, একটুখানি বলে দিতে। ভারতীয় সংবিধানে একটা পার্ট রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা নির্দেশাত্মক নীতি। এই কনসেপ্টটা আনা হয়েছিল এই আয়ারল্যান্ড থেকে। এছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামে আমরা অ্যানি বেসান্তের নাম জানি, তিনি ছিলেন এই আয়ারল্যান্ডের মহিলা। আর আয়ারল্যান্ডের পতাকা খানিকটা ভারতের সাথে মিলে যায়, একটুখানি উল্টে দিলে প্রায় একই রকম হয়ে যায়। আমাদের ভারতের লোকজন প্রচুর পরিমাণে চায়ের কনজাম্পশন করে, মানে চা খায়। তবে পুরো বিশ্বে সব থেকে বেশি চায়ের কনজাম্পশন করে তুর্কি, সেকেন্ড নাম্বারে রয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের একজন ব্যক্তি গড়ে প্রতি বছরে 2.4 কেজি করে চায়ের কনজাম্পশন করে। আর 3 নম্বরে রয়েছে ইউকে বা ইউনাইটেড কিংডম। একটা খুব পপুলার ফেস্টিভ্যাল হলো হ্যালোউইন ফেস্টিভ্যাল। হ্যালোউইন ফেস্টিভ্যালের অরিজিনও হলো আয়ারল্যান্ড।